জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। সংসদ নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। বিপরীত অবস্থানে জামায়াত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি নেতাদের। পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। প্লাস্টিককে বিশ্বের সঙ্গে তুলনার প্রধান উপদেষ্টার। জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে বর্জনের আহ্বান। পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা রাখার পরামর্শ। যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস। লক্ষ্য পূরণের দাবি করছে ইসরায়েলও। তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বলছেন গোয়েন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপি নেতার মামলার ২০ নম্বর আসামি সাবেক সিইসিকে কাল তোলা হবে আদালতে। ডামি বা সাজানো নির্বাচন করার অভিযোগে সাবেক ৩ সিইসি সহ ২৪ জনের নাম উল্লেখ করে রোববার শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান, যেখানে ২০ নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বসুন্ধরায় নিজ বাসভবন হলেও মগবাজারে আত্মগোপনে ছিলেন সাবেক সিইসি। বুধবার দুপুরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেফতার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডাটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ সহ বাকিদের ধরতেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও জানায় ডিবি। অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর আগে গত রোববার ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় জনতা। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক এই সিইসি। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। জ্যাভলিন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ডিবি কার্যালয়ের সামনে এবং আপনি জানেন যে এই যে আজকে দুপুর ১টায় কিন্তু গ্রেফতার করা হয়েছে মূলত কাজী হাবিবুল আউয়াল, যিনি সাবেক নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষত ২০২৪ সালের যে নির্বাচন, যেটিকে ডামি নির্বাচন হিসেবে অভিযুক্ত করা হয় এবং একপাক্ষিকভাবে শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই আরেকটি অংশ যারা নমিনেশন পেয়েছিলেন না সে সময়, তারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছিলেন, তাদেরকে নিয়ে এবং জাতীয় পার্টির একাংশ কিন্তু সেখানে ছিলেন। সব মিলিয়ে এই যে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন করা হয়েছিল, যার নীল নকশার অন্যতম একজন কারিগর হিসেবে আসলে বলা হচ্ছে এই হাবিবুল আউয়ালকে। তাকে কিন্তু আজকে গ্রেফতার করেছে দুপুর ১টায় মগবাজার থেকে। যদিও তার নিজ বাসভবন সেটি বসুন্ধরা এলাকায় রাজধানীর, তবে তাকে কিন্তু যেটি বলা হচ্ছে, বিশেষ করে ডিবি কার্যালয়ে আজকে যেই ব্রিফিংটি করা হয়েছে সেই ব্রিফিংয়েও বলা হয়েছে তিনি আসলে আত্মগোপনের চেষ্টায় ছিলেন এবং তাকে নিয়ে একাধিক মামলা থাকলেও তাকে মূলত যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটি গত রোববারে বিএনপির সালাউদ্দিন খান যে মামলাটি করেছেন ২৪ জনের নাম উল্লেখ করে, যার মধ্যে ৩ জন সাবেক সিইসি ছিলেন। তাদের মধ্যে কিন্তু এটি দ্বিতীয় গ্রেফতার, অর্থাৎ কাজী হাবিবুল আউয়ালের আগেও কিন্তু আমরা দেখেছি গত রোববারে KM নুরুল হুদা তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং আজকে আমরা
আমরা দেখলাম আসলে যে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং শেরেবাংলা থানার অধীনে যেহেতু এই মামলাটি রয়েছে সেখানকার তদন্ত কর্মকর্তার কাছে আজকে এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি, তবে আশা করা হচ্ছে আগামী কালকের ভিতরে আসলে তাকে শেরেবাংলা থানার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, আয়ও রয়েছেন এই মামলার, তার কাছে দেওয়া হবে এবং তার মাধ্যমে আসলে আদালতে প্রেরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এখন যেটি হয়েছে যে তার মেডিকেল পরীক্ষা কিছু প্রক্রিয়া যেটি থাকে গ্রেফতারের পরপরই সেগুলো কিন্তু করা হয়েছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ডিবি কার্যালয় থেকে কাজী হাবিবুল আউয়াল সাবেক সিইসির গ্রেফতারের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে নির্বাচনে জেতা যাবে না বলেও সতর্ক করেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তাদের পরিবারকে চিকিৎসা সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় বক্তব্যে ক্ষমতা নয় অপরাধ দেখে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের দাবির প্রতিক্রিয়ায় বলেন, আগে হবে সংসদ নির্বাচন, পরে নির্বাচিত সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। আমাদের বক্তব্য সুস্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের প্রতিবাদী যুব সমাবেশে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনে জেতার আশা না করে। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুম, খুন, অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ভোটে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেওয়ার প্রস্তাব জামায়াতের। মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসে জামায়াতে ইসলামের 3 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তার দল। এই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। বলেন, বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামায়াত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। আমাদের প্রত্যাশা হচ্ছে এটা যে এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে। এই কমিশন তার অতীতের যে 3টা নির্বাচন কমিশন বিতর্কিত সেই দৃষ্টিতে আমরা দেখছি না। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। প্রবাসী ভোটারদের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট নিতে ইসির কাছে প্রস্তাব দেয় জামায়াত। তার ভোটাধিকার থেকে বঞ্চিত। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন করেছে সনদ তৈরিতেও সবাই ঐক্যবদ্ধ হতে পারবে। দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠকে 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নেন রাজনৈতিক দলের নেতারা। কিছুটা ছাড় দিয়ে হলেও জাতীয় ঐক্যে পৌঁছতে দলগুলোর প্রতি আহ্বান জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে
ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। 5টি আলোচ্য সূচির মধ্যে শুরুতেই সংবিধানের মূলনীতি মতপার্থক্য দেখা দেয় ডান ও বামপন্থী দলগুলোর। মূলত আগের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন করে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতির প্রস্তাব উত্থাপন করা হয় সভায়। একমত না হয় বিষয়টি মুলতবি রেখেই সভা আগায় দ্বিতীয় এজেন্ডায়। কারো কারো মত এমন ছিল যে আগেরগুলো যারা ম্যান্ডেট নিয়ে যাবে তারা রাখবে বা না রাখবে, যাই হোক না কেন সর্ব অবস্থায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এই বিষয়গুলো যুক্ত থাকবে। তবে এনসিসি গঠন নিয়ে সংকটে আশার আলো নাম পরিবর্তনে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কর্তৃপক্ষের নতুন নাম দেওয়া হয় সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। যদিও এই প্রস্তাবে আগের মতোই অনড় বিএনপি। একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। মধ্যাহ্ন বিরতির পর আবারও শুরু হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। অবশিষ্ট থাকা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নারী ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে দলগুলোকে এক জায়গায় আনতে দিনের বাকি সময় চেষ্টা চালিয়ে যাবে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন আলী রিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা, তার আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই যে সমস্ত বিষয়গুলো আলোচনা করার কথা ছিল তার মধ্যে ছিল মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং এনসিসি বলে যে প্রস্তাবটা ছিল সেই বিষয়ে আলোচনা করার কথা ছিল এবং সংশ্লিষ্ট আরো কয়েকটি বিষয় যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ, এ বিষয় নিয়েও কথা বলার কথা ছিল। বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে, সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে। ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, কর্তৃত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। তবে ঐক্যমত্য কমিশন এ বিষয়ে আরো সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হয়েছে দীর্ঘ সময় ধরে, সেটি হচ্ছে যেটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বলে বলা হয়েছিল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার সময় এনসিসির বিভিন্ন রকম বিষয়ে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিলেন। অধিকাংশ দলের ক্ষেত্রে কিছু প্রস্তাব ছিল, সে সমস্ত প্রস্তাব এবং এই পর্যায়ের আলোচনার শুরুতে বিভিন্ন দলের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছিল তার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিসির প্রস্তাব সংশোধন করেছে, পরিবর্তন করেছে। এনসিসির পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এখানে 3টি পরিবর্তন আনা হয়েছে। এনসিসি যে সমস্ত পদে নিয়োগ দেবে বলে বলা হচ্ছিল তার মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধানদের কথা ছিল, সেটি
এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির এখতিয়ারের মধ্যে বলা হয়েছে যে তারা কেবলমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্যদের প্রধানদেরকে নিয়োগ দেবেন। দ্বিতীয় যে পরিবর্তনটি এনসিসির থেকে এই নতুন কমিটির ক্ষেত্রে করা হয়েছে সেটি হচ্ছে যে এর কাঠামোগত অর্থাৎ কারা সদস্য হবেন সেখানে পরিবর্তন আনা হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল সমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি যিনি আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি হবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসিতে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্য পদের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে সেটি থাকছে না। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আইজিপি মোহাম্মদ বাহারুল আলম। সকালে পুলিশ আধুনিকীকরণ ও পেশাদারিত্ব শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান তিনি। বক্তব্যে পুলিশ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে। কমিশন একটি প্রস্তাবও জমা দিয়েছে, তবে সেখানে মূল বিষয়টি অবহেলা করা হয়েছে। পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ ও অযৌক্তিক প্রক্রিয়ার বাইরে রাখা উচিত বলে মনে করেন তিনি। পুলিশের প্রশিক্ষণ ও অভিযানে মানবাধিকার রক্ষার গুরুত্ব দেন বাহারুল আলম। We have strongly proposed a comprehensive legal institutional reform, including the establishment of an independent police commission with the mandate to oversee policy, performance, integrity and fairness in policing. রাজধানীর বাংলা মোটরে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আজ বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন নেতৃত্বে আসছে এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে মোট 4টি পদে ভোট গ্রহণ হয়েছে। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র, এই মোট 4টি পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেলা 12টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল, বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। এই 4টি পদে মোট 11 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে 2 জন, সেক্রেটারি পদে 3 জন, সাংগঠনিক সম্পাদক পদে 3 জন এবং সমন্বয়ক মুখপাত্র পদে 3 জন মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট 11 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং খুব উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখানে অনেকেই আছেন যারা খুব উৎফুল্লতার সাথে জানিয়েছেন যে জীবনে প্রথম তারা ভোট দিয়েছেন। এর আগে তারা ভোট দেওয়ার সেই অধিকার, তাদের যে ভোট দেওয়ার বয়স হলেও তারা সেই সময় জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। অর্থাৎ এই যে ভোট দেওয়ার যে কালিটি, সে কালিটি আজই প্রথম তাদের হাতে লেগেছে, যার প্রেক্ষিতে অনেক উৎফুল্লতার সাথেই তারা তাদের ভোট গ্রহণ সম্পন্ন করেছেন এমনটি জানিয়েছেন। তো এখানে যে নির্বাচন হয়েছে সেটি সম্পর্কে বলতে চাই যে গত বছরের 22 অক্টোবর প্রথম 4 সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পরবর্তীতে এই কমিটিটি মোট বেড়ে 26 সদস্যের হয়েছিল। সে 26 সদস্যের মধ্যে 3 জন আজ এখানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন না, তার প্রেক্ষিতে বাকি যে 23 জন, সে 23 জন মূলত ভোটার হিসাবে নতুন নেতৃত্ব তারা নির্বাচন করবেন। তো এখন পর্যন্ত ভোট গ্রহণ যা হয়েছে, কতজন ঠিক ভোট দিয়েছেন সেটি আসলে পরবর্তীতে যখন ব্রিফিং করা হবে 6টার পরে, তখন বোঝা যাবে যে মোট কতজন ভোট দিয়েছিলেন। তো এখন পর্যন্ত ভোট গ্রহণ সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে এবং 6টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে যে নতুন নেতৃত্বে কারা আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলের সর্বশেষ তথ্য আমার কাছে। বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। বিতর্কের মুখে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্ড আমিনুল গনি টিটোর নিয়োগ বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে বিতর্ক ওঠায় এ সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল।
আদালত অবমাননার মামলায় নতুন করে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। মামলার শুনানি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2রা জুলাই। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল থেকে নিয়োগ পাওয়ার পর সম্মান বোধ করেছিলেন আমিনুল গনি টিটো। প্রস্তুতি নিয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আইনি যুদ্ধের, কিন্তু তার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় যত বিতর্ক। শেখ হাসিনার পতনের দিন আমিনুল গনি টিটো তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, খুনি, মিথ্যাবাদী শেখ হাসিনার ফাঁসি চান তিনি। মানসিকভাবে এমন ধারণা পোষণকারী ব্যক্তি নৈতিকভাবে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পারেন কিনা বুধবার এ প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। কেননা এ নিয়ে এরই মধ্যে মানুষের কাছে বিরূপ ধারণা তৈরি হয়েছে। পরে তাকে বাদ দিয়ে নতুন করে আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ আদালত। শুনানির জন্য 1 সপ্তাহ সময় নিয়েছেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানও। পরে গণমাধ্যমে টিটো বলেন, এ ঘটনায় বিব্রত বোধ করছেন তিনি। 36 বছরের আইন পেশায় নিজেকে নিরপেক্ষ প্রমাণের সুযোগ হারাতে হলো তাকে। 36 বছর ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। প্রসিকিউটর গাজী MS তামিম বলছেন, স্বার্থের দ্বন্দ্ব থাকায় স্টেট ডিফেন্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টিটো। বিব্রত বা অসম্মান বোধ করার কিছুই নেই। উনি অপমানিত হওয়ার কথা নয়, কারণ উনি হয়তোবা বলেছেন যারা তাকে নিয়ে এই ইস্যুটা উঠিয়েছে তাদের সেই কারণে উনি অপমানিত বোধ করছেন। কোর্টের কোনো কারণে অপমানিত বোধ করার কথা নয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও সাড়া দেননি শেখ হাসিনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। জঙ্গিবাদ সহ নানা ধরনের প্রচারণা চালিয়ে পিলখানা হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল বলে জানায় কমিশন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ৩য় সংবাদ সম্মেলন জানানো হয়, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশন প্রধান জানান, এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নেয়ার জন্য চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগের মতো বিভিন্ন বিষয় প্রচার করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। চাল ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। দুটো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন প্রায় সব ক্ষেত্রে, কিন্তু আমরা এই কথা বলবো না। আমরা ফাইনাল উত্তর দেব, চূড়ান্ত উত্তর দেব। এখনো 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি দূতাবাস ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানায় কমিশন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্লাস্টিককে বিষের সঙ্গে তুলনা করে সবাইকে তা বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্লাস্টিক শুধু পরিবেশ নয়, সব জীবনের জন্য বিষ। এর জন্য জীববৈচিত্র্য ধ্বংসের মুখে জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় একথা বলেন প্রধান উপদেষ্টা। প্লাস্টিকের স্ট্র পৃথিবীতে প্রায় ৭০০ বছর থাকে। নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কয়েক গুণ বাড়াচ্ছে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এতে অস্বাভাবিকভাবে ঘটছে জলবায়ুর পরিবর্তন। এমন বাস্তবতায় বুধবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জের মুখে আছে মানুষ। জীবন বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দেন তিনি। আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। প্লাস্টিক পরিবেশ ও প্রাণের জন্য হুমকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঠিক ব্যবস্থাপনা না থাকায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে ৩ ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটি শুধু প্লাস্টিকের জন্য, আর বহু জিনিস আছে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ এগিয়েছে জানিয়ে এই কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবো। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রংপুরগামী চলন্ত ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলকর্মী আটক। নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি, যুবক গ্রেফতার। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির একদিন পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। দুই দেশই নিজেদের বিজয় দাবি করছে। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, উল্টো আরও শক্ত অবস্থানে গেছে। আর নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। এদিকে ইরানে সরকার পরিবর্তন নয়, বরং স্থিতিশীলতা চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। এর মধ্যেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। যুদ্ধবিরতির পরদিন তেহরানের ইংলাব স্কোয়ারে স্লোগানে নিজেদের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানায় ইরানি জনগণ। ইসরায়েলের ধ্বংস কামনা করেন অনেকে। দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের স্থায়ী ইতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানের জনগণের বীরত্ব ও প্রতিরোধী এই যুদ্ধ থামিয়েছে। তিনি জানান, ইরান শান্তি ও সংলাপে বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ নয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে পেজিশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা সমাধানে ইরান আন্তর্জাতিক কাঠামোর ভেতরেই আলোচনা করতে চায়। এছাড়া কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জন্য দেশটির আমিরের কাছে দুঃখ প্রকাশ করেছেন পেজিশকিয়ান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে 12 দিনের এই যুদ্ধকে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন। বলেন, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে।
রাইজিং লায়ন নামের আকস্মিক এই অভিযান ইসরায়েলের যুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হবে এবং এটি বিশ্বের সমস্ত সেনাবাহিনী অনুসরণ করবে। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। ন্যাটোর সম্মেলনে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সহযোগিতার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক সমৃদ্ধকরণ করবে না। তারা এখন শুধু ঘুরে দাঁড়াতে চায়। ভাবুন তো, এত কিছুর পর যদি তারা বলে আসুন একটা বোমা বানাই, এটা তো অসম্ভব। তারা কোনো বোমা বানাবে না আর তারা কিছু সমৃদ্ধও করবে না। এদিকে ইরান জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে তারা 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 12 দিনের সংঘাতে ইসরায়েলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 700 জনকে গ্রেপ্তার করেছে তেহরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। 223 জনের মধ্যে 221 জনই প্রস্তাবের পক্ষে ভোট দেন। যুদ্ধবিরতির মধ্যে আরেক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ইরানে মার্কিন হামলার গোপন গোয়েন্দা মূল্যায়ন ফাঁস হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ। মূল্যায়নে জানানো হয় মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি, বরং পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে গেছে। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসকে ভুয়া সংবাদ মাধ্যম বলেও আক্রমণ করেছেন ট্রাম্প। এই মন্তব্য সমর্থন করে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এই হামলার সাফল্য প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রদ্রোহের শামিল। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রশ্ন রয়ে গেছে, কে জিতল এই সংঘাতে, ইরান, ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র? এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের শক্তির সামনে মাথা নত করেনি খামেনি প্রশাসন। আর আল জাজিরার প্রতিবেদন বলছে, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হলেও যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোই ছিল নেতানিয়াহুর অন্যতম বড় সফলতা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। এরপর তেহরান, তেল আবিব উভয় পক্ষই বিজয়ের দাবি করে। কৃতিত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ সংঘাতে 12 দিন শেষে বিজয়ী আসলে কোন পক্ষ, এ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলছে নানা বিশ্লেষণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধে 3টি পক্ষই কিছু না কিছু অর্জন করেছে। ইসরায়েলের কোনো প্ররোচনা ছাড়া ইরানে হামলা, আবার এই সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেয়া, সব মিলিয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় খামেনি প্রশাসন। এত চাপ আর নেতিবাচক প্রভাবের মধ্যেও হার মানেনি তেহরান। প্রতিবেদনে আরও বলা হয়, একদিকে আত্মরক্ষা, অন্যদিকে বিশ্বের বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা, এই দুইয়ের ভারসাম্য রক্ষায় সফল হয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের পরমাণু কেন্দ্রের পুনর্গঠনের প্রস্তুতি ছিল। এমন ঘটনার পর পারমাণবিক গবেষণা উৎপাদন ব্যাহত হবে না। 400 কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হেফাজতে আছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মহল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় অর্জন সফলভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সংঘাতে জড়ানো। যুক্তরাষ্ট্রের ইরানে চালানো বিমান হামলা শুধু তেহরান নয়, পুরো বিশ্বকে এই বার্তা দিয়েছে যে ওয়াশিংটন একনিষ্ঠভাবে তেল আবিবের পাশে আছে। ভূরাজনৈতিকভাবে এই অবস্থান ইসরায়েলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েলের দ্বন্দ্বে জড়িয়ে যুক্তরাষ্ট্র কৌশলগত দিক দিয়ে বেশ কিছু অর্জন করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জানতেন তেহরানের এমন একটা পথ দরকার যাতে তারা উত্তেজনার পথ থেকে সরে আসতে পারে, আবার দেশের অভ্যন্তরীণ জনসমর্থনও না হারায়। এই কারণে ইরান কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানোর পর ট্রাম্প পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাস্তবিক ক্ষয়ক্ষতির প্রমাণ এখনও পুরোপুরি পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণজনিত কারণে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা থাকলেও সরেজমিনে পর্যবেক্ষণ না করা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। ঢাকা থেকে রংপুরগামী চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সকালে রাজধানীর কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করে। পথে চলন্ত ট্রেনে কেবিনের টয়লেটে ঢুকে
ট্রেনটির পিএ অপারেটর সাইফুল ইসলাম এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে যাত্রীরা ওই রেলকর্মীকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে বগুড়ার সান্তাহার জিআরপি থানায় সোপর্দ করা হয়। নোয়াখালীর এক কিশোরীকে ঢাকার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, নোয়াখালী সদরের এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাতক্ষীরার যুবক অভিজিতের। গত 7 মে বিয়ে করার কথা বলে কিশোরীটিকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে একটি যৌনপল্লীতে বিক্রি করে দেন অভিজিৎ। পরে সেখান থেকে অন্য এক মেয়ের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। 15 জুন থেকে ঢাকার জুরাইন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এর মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে প্রত্যাশা সরকারের। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়। বলা হয়, সবার ঐকমত্যের ভিত্তিতে 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। তবে দাবি আদায় অনড় আন্দোলনকারীরা। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কাল কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা। 27 জুনের মধ্যে চেয়ারম্যানের পদত্যাগ না করলে 28 জুন থেকে লাগাতার শাটডাউনের হুঁশিয়ারি তাদের। কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রতিহতের ঘোষণা আন্দোলনকারীদের। আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনে হামলার মাধ্যমে তাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একটি নতুন রাজনৈতিক দলকে সুবিধা দিতেই সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ তোলেন ইশরাক। আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইশরাক। গোপন সূত্রে জেনেছি, আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। আসিফ মাহমুদ কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে। কাল শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসবে 12,51,000 পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। আসন বিন্যাসে দূরত্ব বজায় রাখা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে সমন্বয় কমিটি বলছে, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন পরীক্ষার্থী 2,797 কেন্দ্রে পরীক্ষায় বসবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে বসানো হয়েছে সিট নম্বর। প্রস্তুত রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরীক্ষা গ্রহণের 100% প্রস্তুতি শেষ হয়েছে। সিট ফেলা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবগুলি আমরা সম্পন্ন করে ফেলেছি। করোনা এবং ডেঙ্গুর মহামারীর জন্য অভিভাবকরা যেন এসে গেটে বিল না করে। কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে 2,91,241 জন। সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে 61,025 জন। আবারও করোনার চোখ রাঙানিতে দেশ।
তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের 3 ফুট দূরত্বে বসানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ডিস্টেন্স মেনটেন করতে বলেছি, মাস্ক ব্যবহার করতে বলেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অহেতুক জটলা না পাকায় যাতে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নসহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলেও দাবি সভাপতির। এইচএসসিতেও সে ধরনের কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা এই প্রশ্ন আউটের ঘটনাগুলো বা খবরকে আমরা গুজব মনে করে নিয়ে আগাবো। চলতি বছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিনরাত 24 ঘন্টা সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপের পার্কিং। এতে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। 4 লেন সড়কের 2টি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখল রেখে অবৈধ পার্কিংই নয়, কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। কোথাও আবার ফুটপাতের উপরই উঠে গেছে ট্রাক। মূল সড়কই যদি এই দশা হয় তবে গলিগুলোর কি দশা তা সহজেই অনুমেয়। সার্ভিস লেনে রিক্সা বা ভ্যান চলার পথ বন্ধ করে রাখা হচ্ছে গাড়ি, ফলে দুর্ভোগে পথচারীরা। লরি রেখা তো রাস্তাটা অর্ধেক বন্ধ করে রাখছে, অনেক জ্যাম পড়ে, পুরো মিলায় জায়গাটা পুরো হজবরল হয়ে যায়। পিছনের দিকে যে ঝুলন্ত অংশটা থাকে ওটা একেবারে ফুটপাতের উপর উঠায় দেয়। এই যে হাইটা যাওয়া আসা অনেক সমস্যা হয়, দুইটা মানুষ যেতে পারতেছি না। চিপা রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ তা অনেক রিস্ক, তাই না? অনেকে যে বখাটে ছেলেরা বসে ছিল, যাতায়াতের জন্য একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা ভেঙে আবারও গাড়ি রাখতেছে এইভাবে। বছর দশক আগে কয়েক দফা চেষ্টার পর 2015 সালে তেজগাঁওয়ের সড়কগুলো দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরবর্তীতে তৈরি হয় 4 লেনের সড়ক। কিন্তু 2 থেকে আড়াই বছর স্বাভাবিক থাকলেও আবারও দখলের কবলে চলে গেছে তেজগাঁওয়ের সবগুলো সড়ক। চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিং এর অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। একই রকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। ট্র্যাক স্ট্যান্ডে ফুল হয়ে যাওয়ার পরে সড়কে গাড়িগুলো রাখা, তিনটিতে গাড়ি রাখতে পারলে আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা লাগবে না। জায়গা নাই কারণে বিদায়ী এই গাড়িটি এলে গেল। তিনটিটা যদি মেরামত করে মোটামুটি আমাদেরকে দিত তাহলে আমাদের সমস্যাটা থাকতো না। যত পরিমাণ গাড়ি ঢাকা শহরে আসে সেই গাড়িগুলোর স্ট্যান্ডের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা আছে তেজগাঁ এইটুকু খুবই কম। সমস্যার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে, পার্কিং এর জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। এখানে টিএনটির কিছু জায়গা আছে, গণপূর্তের কিছু জায়গা আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে এখানে যে 9-10 বিঘা জায়গা আমরা পাবো, সেটাকে আমরা বড় মাল্টি স্টোরেড পার্কিং ব্যবস্থা আমরা করব। যদি দ্রুত জায়গাটা বুঝে নেই, আমরা পরের মাসেই কনসালটেন্ট নিয়োগ করে দেব। স্থানীয়দের দাবি, যে উদ্দেশ্যে এই সড়ক নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেজন্য যা করা দরকার সেটি করুক কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয়বারের মতো যৌথ অনুশীলন মহড়া সম্পন্ন করেছে মেট্রো রেল ও ফায়ার সার্ভিস। সকালে উত্তরা মেট্রো রেল স্টেশনে মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচতে ও আত্মরক্ষায় করণীয় সম্পর্কে যাত্রীদের সচেতন করতে দেখানো হয় নানা কৌশল। হঠাৎ করেই উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ইমার্জেন্সি সাইরেন। আগুন লাগার খবরে ছুটে আসে ফায়ার সার্ভিস। শুরু হয় অগ্নি নির্বাপন তৎপরতা। পরক্ষণেই মাইকে ঘোষণা আসে অগ্নি নির্বাপন মহড়ার।
জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচতে ও আত্মরক্ষার্থে করণীয় সম্পর্কে যাত্রীদের সচেতন করতে দেখানো হয় নানা কৌশল। আরও দেখানো হয় ল্যাডার ও এয়ারলিফটারের ব্যবহার। যাত্রীদের নিরাপদ রাখতে মহড়া চলমান থাকবে বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। দুইটি স্টেশনের মাঝে যদি ট্রেনে কোনো ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের, তাহলে কি করা যায়? এভাবে ফার্দার আরও মহড়া আয়োজন করার জন্য আমি অনুরোধ করব। ওনারা যদি পরিকল্পনা নেয়, ডিএমটিসিএল সর্বত রকমের সহযোগিতা করবে। ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে অধিকতর আলোচনার পাশাপাশি এসওপি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক। মহড়া করার উদ্দেশ্য হলো যাত্রী সাধারণ যান এবং মাল দুটাই যাতে আমরা রক্ষা করতে পারি। বাট যখন দুইটা স্টেশনের মাঝামাঝি কোনো দুর্ঘটনা ঘটে, এই বিষয়টা একটু জটিলতার সৃষ্টি হতে পারে। তো আমরা মেট্রো রেল অথরিটির কাছে আমরা চেয়েছি যে ওনাদের পলিসি আছে কিনা, যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে ওনারা কিভাবে মানুষকে সেভ করবে তথা ট্রেনকে সেভ করবে। তো এটা যদি ওনাদের থাকে, ওটা যদি আমাদেরকে দেয়, উভয় অথরিটি বসে ডিসিশন নিব যে কীভাবে আমরা কাজ করতে পারি। মহড়া শেষে মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সেরা ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনকারী 3 জন নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে $12,000 অর্থ পুরস্কার। এসএমই ফাউন্ডেশন, এশিয়া ফাউন্ডেশন এবং ভিসার উদ্যোগে আয়োজিত বিজনেস পিচ কম্পিটিশনে পুরস্কার দেওয়া হয়। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সাহায্য করবে এই ধরনের প্রতিযোগিতা। এদিকে পুরস্কারের অর্থ দিয়ে নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার আশা উদ্যোক্তাদের। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন বহু শিক্ষার্থী, তবে তাদের বেশিরভাগই সম্মুখীন হন আবাসন সমস্যার। এই কথা মাথায় রেখে শারমিন সুলতানা শুরু করেন এমন এক উদ্যোগ যেখানে দিনে মাত্র 349 টাকার বিনিময়ে মিলবে থাকা, খাওয়া সহ যাবতীয় সুবিধা। তবে এটি কোনো হোটেল নয়। ব্যাচেলরদের জন্য বেস্ট অ্যাকোমোডেশন উইথ অ্যাফোর্ডেবল প্রাইস অ্যান্ড সিকিউরিটি অবভিয়াসলি। মানে 349 টাকায় একদিন থাকা খাওয়া থেকে বেসিক সব ইয়েগুলো পাচ্ছে। শারমিনের মতো এমন বেশ কয়েকজন উদ্যোক্তাকে নিয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজন করে বিজনেস পিচ কম্পিটিশন, যেখানে জুরি বোর্ডের সামনে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন 10 জন নারী উদ্যোক্তা। এরপর তাদের মধ্যে থেকে বেছে নেয়া 3 উদ্যোক্তার হাতে তুলে দেয়া হয় অর্থ পুরস্কার, বাকিদের দেয়া হয় সনদপত্র। অর্জিত অর্থ দিয়ে নিজেদের উদ্যোগকে গোটা দেশের কাছে পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। পুরো ট্রান্সপোর্ট সেক্টরে উইমেনদেরকে এমনভাবে ইনভলভ করা যাতে তারা নিজেদের পথটা নিজেরাই সিকিউর করতে পারে। পুরো বাংলাদেশে এই টেকনোলজি বেসিস লিগাল সার্ভিসগুলো থাকবে, নারী আইনজীবীদের পেশায় যেন অগ্রসর হতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই জায়গাটা আমরা ইনশিওর করব এবং পুরো 64টা জেলাতে। এর আগে ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের নানা কৌশল সম্পর্কে জানাতে 24 জন উদ্যোক্তাকে 2 দিনের আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। ভবিষ্যতে আরো অনেক বড় পরিসরে আমরা এটা করব। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। কলম্বোতে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত লাল সবুজদের সংগ্রহ 6 উইকেটে 188 রান। এই মুহূর্তে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, বৃষ্টির পরে বাংলাদেশের ব্যাটিংয়ে নামার পর যেমনটা আমরা দেখেছি, মুশফিকুর রহিম এবং কি লিটন দাস যে একটা পার্টনারশিপ গড়েছিলেন, সেই পার্টনারশিপটা আসলে ভেঙেছে মুশফিকের উড়িয়ে মারার কারণে। আসলে আমরা দেখেছি একেবারে বৃষ্টির পরপরই একটা লাইফ পেয়েছেন তিনি, সহজ ক্যাচ ছিল, মিস হয়েছে, তারপরে তিনি আসলে 35 রানে এসে আরও একটা সেম ধরনের শট খেলেই কিন্তু ক্যাচ দিয়ে ফিরে গেছেন। তার উইকেট পতনের সঙ্গে সঙ্গে আসলে বলতে হয় যে বাংলাদেশের যে একটা পার্টনারশিপ কিংবা ব্যাটিংয়ের যে দৃঢ়তার জায়গাটা, সেটা কিন্তু আসলে খর্ব হয়েছে। লিটন দাস ছিলেন তার সঙ্গে, তিনিও অনেকটা সেট হয়ে গিয়েছিলেন এবং কি ভালো ব্যাট করছিলেন, কিন্তু কিছুটা আগ্রাসী মনে হলো বৃষ্টির পর এসে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে। লিটন এবং কি মুশফিকের কথা বলতে হয়, তারা আসলে কেন এত দ্রুত বড় শট খেলতে গেলেন এই সিচুয়েশনে, সেটাই আসলে বড় প্রশ্ন। ধারাবাহিকতার কথা বারবার বলতে হয় বাংলাদেশ দলের ব্যাটিংয়ের কথা যখন আসে কিংবা পারফরমেন্সের কথা আসে। আমরা গলে যেমনটা ব্যাটসম্যানদের দৃঢ়তা দেখেছি, মুশফিকের 163 রানের ইনিংস দেখেছি। প্রথম ইনিংসে 49 রান করেছেন, দ্বিতীয় ইনিংসে শান্তর 2টা সেঞ্চুরি ছিল,
হয়েছিল 2 ইনিংসে, কিন্তু এই কলম্বোতে এসে কিন্তু তারা আসলে কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে সেট হয়ে 3 জন ব্যাটসম্যান, সাদমানের কথা বলতে হয়, মুশফিক এবং কি লিটন দাস 3 জনই আসলে ফিরে গেছেন, যেটা আসলে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বো থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিক হাসান শিমুল। সারা দেশের মতো ঢাকাতেও টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন করল বিসিবি। তবে 25 বছরেও দেশের ক্রিকেটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় হতাশ নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও পেছনের বিষয় নিয়ে আর ভাবতে চান না সাবেক অধিনায়ক, যতদিন দায়িত্বে আছেন কাজ করতে চান সমস্যা সমাধানে। সারা দেশে চলছে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীর উৎসব। 4 বিভাগ ঘুরে আয়োজন এবার ঢাকায়। রাজধানীর রিয়া গোপ ওমেন স্পোর্টস কমপ্লেক্সে হাজির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান প্রায় 2 যুগ পর যুক্ত হয়েছেন দেশের ক্রিকেটের সঙ্গে। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে হচ্ছে ক্রিকেট কার্নিভাল। তবে 25 বছরে দেশের ক্রিকেটের বেহাল দশা দেখে হতাশা তার কণ্ঠে, যদিও আর ভাবতে চান না পেছনের বিষয়গুলো নিয়ে। আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয়, আজকাল তো স্ট্যাটিস্টিকের যুগ, পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি। ভারত পাকিস্তান রাজনৈতিক কিংবা ক্রিকেট সম্পর্কটা সাপে নেউলে 2 দেশের দ্বন্দ্বে এবারের এশিয়া কাপ হওয়া নিয়ে আছে শঙ্কা। কদিন আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিচালক হয়েছেন বুলবুল। স্বাভাবিকভাবেই তার সামনে প্রশ্ন এবারের এশিয়া কাপ নিয়ে। বিকল্প ভেন্যু কি হতে পারে বাংলাদেশে? শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এই বছর এশিয়া কাপ, যেহেতু আমি কয়েকদিন আগে এসিসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিংয়ের পরে বলতে পারবো। অনূর্ধ্ব 12 ক্রিকেট 8 প্রতিযোগিতা, বড়দের হিট দ্য স্টাম্প, অভিভাবকদের নিয়েও আলাদা সেশন। 25 বছর পূর্তি উপলক্ষে বিসিবির নানা আয়োজন। তবে 25 বছরে এরকম আরো 25টি আয়োজন হওয়ার প্রত্যাশা ছিল বুলবুলের। আমি বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে ছিলাম। আমি আশা করেছিলাম 25 বছরে হয়তো 25টা প্রোগ্রাম হবে। তো 25 বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমরা 2টো কারণে করছি। একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের 25 বছরের সেলিব্রেশন। তো বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া। দেশের প্রতিটা জায়গা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে চান বুলবুল। এই আয়োজনের পর দেশের 64 জেলার কোচদের নতুন দিক নির্দেশনা দেবেন সভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলা এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। সংসদ নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। বিপরীত অবস্থানে জামায়াত, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি নেতাদের। এবং পিলখানা হত্যায় তৎকালীন রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।